রাহুল অরুণোদয় ব্যানার্জির মর্মান্তিক মৃত্যু নিয়ে কয়েকটা জিনিস আমার মনে হলো বলা উচিত, যেহেতু আমি সেফটি সংক্রান্ত ব্যাপারে দীর্ঘকাল কাজ করছি, স্পেশালি অ্যাকোয়াটিক সেফটি নিয়ে। এবং এই যে ঘটনাটা, এটা কেন এত মর্মান্তিক সেই জন্য আরও বলছি। সেটা হচ্ছে, প্রথমত উনি সাঁতার জানতেন না, এটা একটা শুনে খুবই আশ্চর্যই হচ্ছে, কারণ সাধারণত বাঙালি ছেলেরা কম বেশি হলেও একটা মোটামুটি সাঁতার জানে, যতটুকু নিজেকে বাঁচানোর জন্য অ্যাটলিস্ট কিছুটা জানা উচিত। সেটা শুনলাম উনি সাঁতার জানতেন না। কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছে সেটা একটা কমপ্লিট ফেলিয়ার, আ সিরিজ অফ ফেলিয়ার্স। কি ধরনের ফেলিয়ার আমি আসছি একটা একটা করে। সেটা হচ্ছে, প্রথমত তালসারি বিচ, ওটা কোনো বিচই নয়। তালসারি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একটা ফিশারম্যানস ভিলেজ। আজকে থেকে নয়, আমি 1980 সাল বা আর্লি 80, একদম প্রথম দিকে কথা বলছি, 1980 সালে আমি প্রথম গেছি সাইকেল চালিয়ে তালসারিতে। তখন ওখানে একটা খালি ফিশারম্যানস ভিলেজ ছিল, একটা আইস ফ্যাক্টরি ছিল, আর কিছুই প্রায় ছিল না। এবং একটাই রাস্তা ছিল, যেটা নিউ দীঘা। আগে এই নিউ দীঘাও ছিল না, আমরা ওল্ড দীঘা থেকে চন্দনেশ্বরের মন্দির হয়ে যেতে হতো, একটা জঙ্গলের রাস্তা। যাই হোক, এই তালসারি বিচের প্রচুর প্রবলেম আছে। প্রথমত হচ্ছে, এটাতে সামনে দিকে অনেকগুলো স্যান্ড ব্যাংকস আছে। যেহেতু সুবর্ণরেখা নদীটা ঠিক তার পরেই মিশেছে, এই তালসারিতেই মিশেছে, ওখান থেকে যেহেতু প্রচুর এই গ্র্যাভেলস এবং মাটি এসে থাকে সুবর্ণরেখা দিয়ে, সেগুলোর ডিপোজিশন ওখানে হয়। সেই জন্য এই জায়গাটা প্রচুর চর। এই চরগুলো খুব অদ্ভুত। যখন ভাটা থাকে তখন মনে হয় মাঝখান দিয়ে যে সব চ্যানেলের মতন রয়েছে সেগুলো তীর তীর করে জল বয়। মানুষ ভাবে আমি এই চরটায় চলে যাব, তারপর একটু এগিয়ে গিয়ে আরেকটা পরের চরে চলে যাব, এবং তাই যায়। কিন্তু হিসেব রাখে না যে যখন জোয়ার আসতে শুরু করে তখন এই এগুলো খুব ডিপ চ্যানেল। এটা চোখের এস্টিমেশনে বোঝা যায় না। এই ডিপ চ্যানেলের জলগুলো এত তাড়াতাড়ি বাড়তে শুরু করে যে মানুষ তখন আর ক্রস করে ওই চর থেকে এপারে আর আসতে পারে না, কারণ এত স্পিড হয়ে যায় জলের। যারা মোটামুটি সাঁতার জানে তারা যেভাবে হোক চলে আসতে পারে, কিন্তু এর আগে বহু ঘটনা ঘটেছে যেখানে এই ট্যুরিস্ট বাইরে থেকে যারা গেছেন তারা হয়তো জানেন না, না জেনে ওই চরে চলে গেছেন, এবং সেই চরে যাওয়ার পরে যখন জলটা বেড়ে গেছে তখন ফেরার চেষ্টা করছেন, তখন তারা ফিরতে পারছেন না, এবং আলটিমেটলি চরটাও ডুবে যায়। এটা একটা খুব ভয়ানক জিনিস। প্রথমত হচ্ছে, আমি যে চরটায় আছি সেই চরটা থেকে আমি যদি জলে যাওয়ার চেষ্টা করি, যদি সেটা চর থেকেও থাকে, তাহলে তারপরে যে শেলফটা সেটা খুব ডিপ, একটা চ্যানেলটা খুব ডিপ, এবং যখন জল ঢুকছে তখন সেখানে একটা প্রচন্ড ফোর্স ক্রিয়েটেড হয়। এই প্রচন্ড ফোর্স ক্রিয়েটেড হলে ওইখানে দাঁড়িয়ে থাকাটাও অসম্ভব। এরপরে আসি অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছে, যেটা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে উনি সাঁতার না জানা অবস্থাতেও উনি ওই জলে এগিয়ে যান। এবার যদি ওখানে একটা ভালো লাইফগার্ডের টিম থাকতো, যারা ওই জলটাকেও চেনে, তারা কিন্তু বারণ করতো। তার কারণ হচ্ছে যে ওই জলটা যখন ঢুকছে এবং সেখানে একটা চর আছে, একটা ডিপ চ্যানেল আছে, এটার একটা ট্রিমেন্ডাস রোলিং এফেক্ট তৈরি হয়।
এই জলটা যত স্পিডে ঢোকে ঠিক ততটাই স্পিডে আবার সেটা পিছিয়ে যায়। যখন যায় তখন এত জোর তার টান হবে, জল যেরকম ঠেলবেও জল টানবেও। এবং এই ঘটনাটাই ঘটে, তারা না বুঝে একটু বেশি জলে চলে গেছে, চ্যানেলের ভেতর দিকে আরো ঢুকে গেছে, এবং সেখানে যাওয়ার পর তখন আর ন্যাচারালি প্যানিক, এবং এই প্যানিকের মধ্যে তখন আর তারা টাল সামলাতে পারেনি এবং তিনি পড়ে গেছেন। তার সঙ্গে যিনি ওনার সহকর্মী ছিলেন তিনিও পড়ে গেছেন। এবার পড়ে গেছেন, তাকে বাঁচানোর জন্য যদি ভালো লাইফগার্ড হতো তাহলে তো 2 মিনিটও সময় লাগতো না ওটা করবার জন্য। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এই নাক আর মুখ এইটুকু যদি জলের তলায় থাকে এবং সেটা যদি 30 সেকেন্ডের বেশি, 60 সেকেন্ড হয়ে গেলে আর ওটা ইররিভার্সেবল, কারণ মানুষ জলের তলায় নিঃশ্বাস নিতে পারে না। তো সুতরাং এই অবস্থাতে উনি যখন পড়ে গেছেন, উনি জলের তলাতেই গেছেন, জল 6 ইঞ্চি হোক, জল 6 ফুটই হোক, ব্যাপারটা একই। জলের তলায় আমরা নিঃশ্বাস নিতে পারি না। তখন তিনি সাঁতার জানেন না, সুতরাং উনি জল খেয়েছেন মানে তার সঙ্গে নুড়ি, পাথর, বালি সবকিছুই তিনি খেয়েছেন, এবং আস্তে আস্তে লাংসটা ফিল করে গেছে। এবং এবার এই তোলার জন্য যে কজন যারা ধরেও নি, যদি তাদের মধ্যে কেউ লাইফগার্ড ঠিকও থাকে কিনা আমি জানি না, মানে ওইখানে খুব পুয়ার লাইফগার্ডিং, ওখানে খুব একটা কোয়ালিফাইড লাইফগার্ড নেই, এবং তারা যদি তুলেও থাকেন সেটা তুলতে অনেকক্ষণ সময় লেগে গেছে, যথেষ্ট সময় একজনের চলে যাওয়ার জন্য। এটা কত বড় একটা ফেলিয়ার। আজকে প্রথমত হচ্ছে যে জলের সঙ্গে হিরোগিরি করা যায় না, কতগুলো জিনিসের সঙ্গে হিরোগিরি হয় না। আমি যদি সাঁতার না জানি আমি জলে নামবো না, সেটা উনি নেমেছিলেন। এবার আমি যদি ধরেও নিই উনি জলে একটুখানি নেমেছিলেন, উনি না বুঝে নেমেছিলেন, ভেবেছিলেন কিছু হবে না, তাহলে যদি একটা লাইফগার্ডের প্রপার টিম থাকতো তাহলে ওনাকে যেতে দিত না। আর যদি যেতে দিল তাহলে উনি যখনই ডিস্ট্রেসে গেছেন সেটা রিয়েলাইজ করতে পারত, এবং সঙ্গে সঙ্গে তাকে যেভাবে হোক তুলতো, এবং তার যা যা করার, রিসাসিটেট করার, সেটা তারা চেষ্টা করত। এখন সময় বেশি চলে গেলে আর কোনো কিছুই কাজ করে না, এইটা হচ্ছে মূল কারণ। তালসারি বিচ, এবং ভবিষ্যতে যারা যাবেন তারা ভেবে যাবেন, জলে নামবার কোনো রকম কোনো চেষ্টা করবেন না, কারণ তালসারি বিচ এক একটা সময় এক এক রকম হয়ে যায়। জোয়ারের সময় একরকম, ভাটার সময় মনে হবে কিছুই নেই, আর জোয়ার যখনই ঢুকতে শুরু করবে আপনি বুঝতেও পারবেন না, তার আগে আপনার গলা অবধি জল হয়ে যাবে এবং আপনি আনকন্ট্রোলেবল জলের সেই কারেন্ট হয়ে যাবে। এটা মাথায় রেখে ভবিষ্যতে যারা সিনেমা শুটিং করতে যান তাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, লাইফ সেভিং সোসাইটি অফ ইন্ডিয়ার সঙ্গে। আমরা আপনাদেরকে কোয়ালিফাইড অ্যাটলিস্ট লোক দিতে পারবো, বা আমরা আপনাকে গাইড করতে পারবো, আপনাকে একটা কনসালটেন্সি করতে পারবো যে এইটা এইভাবে করুন। আমরা পয়সা নিই না, আমরা বিনা পয়সাতেই করি এগুলো। তো সুতরাং আজকে এই ধরনের মানে একটা মৃত্যু, একটা ভালো একজন পড়াশোনা জানা, মানে ওনার পডকাস্ট আমিও দেখি, প্রচুর ভালো ভালো পডকাস্ট। এই কিছুদিন আগে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ওনার একটা পডকাস্ট আছে, এত ভালো সুন্দর, মানে ভালো লেগেছিল। তার এরকম ধরনের পডকাস্ট আমরা দেখি। ওনার অ্যাক্টিংও হয়তো যথেষ্ট ভালো, যদিও আমি অ্যাক্টিং সম্বন্ধে অতটা বলতে পারবো না, কিন্তু যাই হোক একটা ভালো ছেলে, ভালো করছিল, পড়াশোনা জানা। আজকে এরকমভাবে চলে যাওয়া একটা সিরিজ অফ ফেলিয়ারের জন্য হলো। নমস্কার।